আজকে কাজ করব হচ্ছে ইলাস্ট্রেটরের বেসিক যে পার্টটা আছে, ইলাস্ট্রেটর ইন্টারফেস, এগুলো সম্পর্কে একটু পরিচিত হব। ইলাস্ট্রেটর ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমাদের প্রত্যেকের ইন্টারফেসটা থাকবে। এখানে ক্রিয়েট নিউ মানে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা বা নতুন যে ফাইলটা আমি করব আমার মানে আমার যেটা লাগবে, নতুন একটা ফাইল রেডি করে দেন আমি কাজ করব, সেক্ষেত্রে আমি দেবো ক্রিয়েট নিউ। আর ওপেনের ক্ষেত্রে হচ্ছে যেটা আমার আগে করা আছে ওরকম একটা ফাইল আমি যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমি ওপেন দিব। আমরা আজকে ঢুকলাম ইলাস্ট্রেটরে, তো ঢুকে এখন আমাদের জানতে হবে, মানে নতুন করেই তো আমরা শিখবো সব কিছু। আগের সাপোজ আমাদের আগের কোনো কিছু করা নাই, আমরা এখন ক্রিয়েট নিউ মানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এই অনেকগুলো অপশনস আছে। এই অপশনগুলো আপনার রিসেন্টে আপনার কিছু থাকবে না, কারণ আপনি তো নতুন ওখানে জয়েন করবেন, তাই না? ইলাস্ট্রেটরে আপনি ঢুকবেন নতুন। আমার এখানে অনেকগুলো আছে, এগুলো থাকার কারণ হচ্ছে আমি রেগুলার কাজ করতেছি, এজন্য আছে। আপনার ওখানে রিসেন্টে থাকবে না। রিসেন্টে না থাকলেও আমরা এখানে যে কাজগুলো ক্রিয়েট করে নিব ওই সব কাজ রিসেন্টে অটোমেটিক সেভ হয়ে যায়। সেভড, এখানে কোনো ফাইল ফরম্যাট আপনি যদি এই যে সাইজ এখানে দেওয়া, এই যে যেমন এখানে হাইট উইথ পিক্সেল, দেন কোনো সাইজ বা কোনো ফরম্যাট যদি আপনি সেভ করে রাখতে চান সেটা সেভ করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। যেমন আপনি শুধু লোগো নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে লোগোর যে ফরম্যাটটা আপনি এখানে রেডি করছেন ওইখান থেকে সেভ করে রাখতে পারেন, যাতে আপনার ওইটা বারবার রেডি করতে না হয়, বারবার এখানে একই ইনফরমেশন দিয়ে রেডি করতে না হয়। এরকম টাইপ হতে পারে কেউ বিজনেস কার্ড নিয়ে কাজ করে, সেই বিজনেস কার্ডের টপিকগুলো এখানে লিখে ওই যে ফাইল ফরম্যাটটা বা যে মাপটা আছে ওই ক্যালকুলেট ওটা সে সেভ করে রাখতে পারে, যাতে সহজে পরে কাজ করার সময় পেয়ে যায়। এরপর হচ্ছে মোবাইল একটা অপশনস আছে, মোবাইলের অপশনস আছে, এখানে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে। আমরা বেশিরভাগ কাজ করব এখানে কাজ করব না, বাট এখানে দেওয়া আছে ডিফল্টভাবে। আপনার যদি কোনোটা প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে এখান থেকে নিয়ে নিতে পারেন। জাস্ট ক্লিক করে দিলে এখানে ক্রিয়েট দিয়ে দিলে এখানকার মাপটা এখানে চলে আসে। এটা ক্লিক করে এখানে মাপ চেঞ্জ হচ্ছে, দেখছেন? তো আপনি এখানে ক্রিয়েট করে এই মাপগুলো নিতে পারেন, কিন্তু এটা আমাদের খুব বেশি একটা লাগবে না, আমরা এখান থেকে নতুন করে প্রত্যেকটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। এরপর হচ্ছে ওয়েবের জন্য যে মাপ যেগুলো আছে এগুলা ব্যবহার করা হয়, এগুলো ডিফল্টভাবে কিছু দেওয়া আছে। আর হচ্ছে আরেকটা আছে প্রিন্ট যে অবজেক্টগুলো আছে, প্রিন্ট যে ডিজাইনগুলো আছে, প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়। প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে কালার মোড চেঞ্জ করতে হয়, রাস্টার ইফেক্ট চেঞ্জ করতে হয়, বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য বিভিন্ন চেঞ্জ আমরা সবগুলোই শিখবো। এখান থেকে ডিফল্ট যে মাপগুলো আছে এগুলো চাইলে আপনি নিতে পারেন, কিন্তু আমাদের লাগবে না, আমরা সব কিছু নিজেরা তৈরি করে নিব, ঠিক আছে? এখান থেকে আমি যাই, এটা হচ্ছে ফাইল নেম। এই অপশনটার নাম কি? ফাইল নেম। আপনি যে ফাইলটা করবেন, আপনি সাপোজ বিজনেস কার্ড করতেছেন, আপনি এখানে লিখতে পারেন বিজনেস কার্ড। আমরা এখানে আজকে আপাতত তো কিছু করবো না, ল্যাব 1 লিখে দিই। ওকে, ল্যাব 1। এরপরে হচ্ছে হাইট উইথ। এই হাইট উইথটা হচ্ছে আপনি যেই কাজটা করবেন, আপনি একটা বিজনেস কার্ড করতেছেন তার জন্য একটা নির্দিষ্ট মাপ আছে, আপনি একটা ব্যানার করতেছেন তার জন্য একটা নির্দিষ্ট মাপ আছে। যা করবেন সেইখানে যে নির্দিষ্ট মাপটা দেওয়া থাকবে ওই মাপটা আপনি এখানে নেবেন। আজকে আমরা টুলসের কাজ শিখবো, কোনো প্রজেক্ট বেস কাজ না, যার জন্য আমাদের হাইট উইথ এইগুলো ম্যান্ডেটরি না, কিন্তু আমরা জানবো যে কোথায় কোথায় দিতে হয়, তাই তো? উইথের জায়গায় উইথ দিবেন, যে মাপটা আমরা যখন যে প্রজেক্ট করব ওই প্রজেক্টের সময় ওইটার মাপ বলে দিব, ঠিক আছে? এরপরে আছে এই পাশে কয়েকটা একক বা মাপ স্কেল, আপনি যেটা হিসেবে চিনতে পারেন, পিক্সেল, পয়েন্ট, তারপর হচ্ছে পিকাস, ইঞ্চ, ফিট। আপনার ডিজাইনের পারপোসে যে মাপে নিতে হবে, বেশিরভাগ আমাদের ওয়েব বা মোবাইল স্ক্রিনে ব্যবহার করা যে ডিজাইনগুলো হয় ওগুলো পিক্সেলেই থাকে। আর হচ্ছে যেসব প্রিন্ট আউট হয় ওগুলো বেশিরভাগ ইঞ্চি বা মিলিমিটার এরকমই থাকে। পোস্টার বলতে ব্যানারগুলো ফিটে থাকে। মানে এটা আমরা কাজ করতে করতে ডিটেলসে জানবো। এরপর হচ্ছে ব্লিড এরিয়া। এই ব্লিডটার কাজ কি? ব্লিডটা হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন করলে মেশিনে যেটা কাটা হয়, যেটা প্রিন্ট আউট যেটা হবে ওটার ক্ষেত্রে আমাদের ব্লিড এরিয়াটা দিতে হবে। যেটা আমাদের প্রিন্ট আউট হবে না ওইটাতে আমরা ব্লিড এরিয়া দিব না, ঠিক আছে? ব্লিড এরিয়া কখন দিব? যখন আমাদের প্রিন্ট আউট হবে ডিজাইনটা, ওই ডিজাইনের ক্ষেত্রে।
এবং ইঞ্চির ক্ষেত্রে নির্দিষ্ট নির্দিষ্ট বলতে মিনিমাম একটা মাপ আছে যেটা স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ইঞ্চিতে হচ্ছে 0.125, আর আমাদের মিলিমিটারে হচ্ছে 3 মিলিমিটার। ব্লিডের মাপটা হচ্ছে, আপনারা নোট করে রাখতে পারেন, ব্লিডের মাপটা হচ্ছে ইঞ্চির ক্ষেত্রে 0.125 আর মিলিমিটারের ক্ষেত্রে 3 মিলিমিটার। এখানে পিকজেলে আছে, আমি এখানে তো বলি নাই যে এখানে যা আছে তাই দিতে হবে, এখান থেকে চেঞ্জ করা যায়। আমরা এটা মাত্রই রেখে আসলাম যে আপনার যে স্কেলটা লাগবে সেই স্কেলটা এখান থেকে শুরুতে আপনাকে এসে এই স্কেলটাই চেঞ্জ করতে হবে। আমরা যখন কোনো আর্টবোর্ড ক্রিয়েট করব, হ্যাঁ যখন আর্টবোর্ড ক্রিয়েট করব শুরুতেই এসে আগে স্কেলটা চেঞ্জ করে নিব যে স্কেলটা আমার লাগবে। হ্যাঁ আমি তো ডিজাইন করার সময় জানবো আমি কি ডিজাইন করতেছি, কোন স্কেল লাগবে, ঠিক আছে? অবশ্যই আগে এইটা স্কেল চেঞ্জ করব, এরপরে এই মাপযোগ যা আছে তা দিব। এইখানে যে ক্যালকুলেট, এইখানে যে ভ্যালুগুলো আছে ভ্যালু তো পরে দিব, আগে এটা চেঞ্জ করব। ফাইল নেমটা দিব, স্কেলটা চেঞ্জ করব, হ্যাঁ স্কেলটা চেঞ্জ করব, দেন হাইট উইথ, এটা তো প্রজেক্ট বেস অনুযায়ী হাইট উইথ এটা চেঞ্জ হবে। তারপরে হচ্ছে ব্লিড এরিয়াটা হচ্ছে ইঞ্চির ক্ষেত্রে 0.125, মিলিমিটারের ক্ষেত্রে 3 মিলিমিটার। এখানে জাস্ট লিখে দিলে হয় 0.125, অথবা এই আপার অ্যারো জাস্ট একটা ক্লিক করলে 0.125 চলে আসে। এই লিঙ্ক করা থাকলে হচ্ছে প্রত্যেকটা একই সাথে বাড়ে। এটা যদি আমি ভেঙে দিই সেক্ষেত্রে একটাকে একটা আলাদা আলাদাভাবে বাড়াইতে কমাইতে পারবো। ওকে, আমরা লিঙ্ক করেই রাখবো সবসময়, কারণ ব্লিডটা চারপাশেই লাগে, যে কোনো এক পাশের জন্য না, ব্লিড চারপাশেই লাগে। আমরা প্রথম কাজ, আচ্ছা ব্লিড এরিয়া নিয়ে দেখি কেমন, মানে কেমন একটা এরিয়া আসে, ওটা আপনাদের একটু দেখা প্রয়োজন। ব্লিড এরিয়া নেই, একটা ব্লিড এরিয়া দিয়ে করবো আর একটা ব্লিড এরিয়া সারা করবো। ওকে, এটা বাকি থাক, এটা হচ্ছে বাকি থাক, এটা ব্লিড এরিয়া নিব না, এটা পিকজেল থাক, আর হচ্ছে এটা থাক। এরপরে হচ্ছে কালার মোড। কালার মোডের কাজ, আরজিবি হচ্ছে যখন আপনি স্ক্রিনে ব্যবহার করা হবে এমন কোনো ডিজাইন করবেন, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে হচ্ছে যে কোনো ওয়েবসাইটের লোগো হতে পারে, তারপরে মানে এইসব টাইপ যে আছে যেগুলো আপনি শুধু স্ক্রিনেই ব্যবহার করবেন, হ্যাঁ অনলাইন ভিত্তিক যেগুলো যেগুলো শুধু স্ক্রিনেই ব্যবহার করবেন, এই সব কিছুর কালার মোড হবে আরজিবি। এবং এখানে ওই সব কিছুর জন্য, মানে আরজিবি কালার মোডের জন্য আপনি স্ক্রিন মোড যে রাস্টার ইফেক্ট আছে 72 পিপিআই, এটা ইউজ করতে পারেন, মিডিয়াম 150 বা 150 পিপিআই এটাও ইউজ করতে পারেন। আমরা 72 দিয়ে করবো, ফাইল সাইজ বড় করার প্রয়োজন নেই। না কোয়ালিটি লো হবে না, কোয়ালিটি তো বাড়াই দেব, এটা তো কোয়ালিটি না। এটা রেজুলেশন না, এটা পয়েন্ট পার ইঞ্চ, এইটা হচ্ছে পয়েন্ট পার ইঞ্চ, আর রেজুলেশন যেটা ওটা আলাদা যখন আমরা এক্সপোর্ট করব তখন, ঠিক আছে? হ্যাঁ আরজিবি কালারের ক্ষেত্রে আপনি 300 পিপিআই দিয়ে কখন করবেন, যখন আপনার লোগোটা করবেন। এছাড়া অন্য অন্য ডিজাইনের ক্ষেত্রে 72 পিপিআই দিয়ে করলে হয়ে যায়, অথবা মিডিয়াম রাখলেও হয়ে যায়। আপনার এগুলোর জন্য তো ফাইল সাইজ বড় হবে, তাই না? তো আপনাকে সব কিছুই মেনটেন করে চলতে হবে। আপনার এমন একটা ডিজাইন দিছে যে ডিজাইনটার জন্য অত বেশি পিপিআই আমার দরকারই নাই, তো সেটাতে কেন দিতে যাবেন? যেটাতে যেমন প্রয়োজন, আপনি স্ক্রিন মোডের জন্য স্ক্রিনটা রাখেন 72 রাখেন, অথবা আপনি লোগো করতেছেন ওটা তো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, লোগো একটা ব্র্যান্ড আইডেন্টিটি, ওটা একটু বেশি এফোর্ট দেয়, ওইটার ক্ষেত্রে আপনি হচ্ছে হাই রেজলিউশন হাই যেটা একেবারে ওইটা রাখতে পারেন, সমস্যা নেই। বাট আপনার যদি এমনিতে পরীক্ষায় আসে যে আরজিবির জন্য আমরা কোনটা ব্যবহার করি, হচ্ছে রাস্টার ইফেক্ট, ওইটার জন্য 72 অ্যান্সার দিতে হবে, এটা জানতে পারতে হবে যে আপনি এটা পারেন। ওকে, আর হচ্ছে যদি এখানে কালার মোড সিএমওয়াই কে দিই, সিএমওয়াই কে কালার মোড কখন দিব, যখন আমি প্রিন্ট রিলেটেড ডিজাইন করব, ব্যানার বিজনেস কার্ড এই সব টাইপ যখন ডিজাইন করব তখন হচ্ছে সিএমওয়াই কে দেবো। এখন তো আমার সিএমওয়াই কে প্রয়োজন নাই, আমি দুইটা ফাইল ক্রিয়েট করব, আপাতত এটা আরজিবি দিয়ে করি, বাট এটা চেঞ্জ করা যায় এটা জানাই রাখলাম। আরজিবির জন্য এটা 72 পিপিআই দিয়ে রাখি। এরপরে আরো দুইটা টপিক এইখানে আছে, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা আপনি যখন হাইড উইথ নেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? আপনি পোর্ট্রেট নেবেন নাকি ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট মানে খাড়াভাবে যেটা, আর একটা হচ্ছে আড়াআড়ি ভাবে, আপনি কোনটা নেবেন বা আপনার ডিজাইনটা কিরকম, আপনি যখন এই হাইড উইথ দিয়ে দেন তখন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, কারণ হাইট বড় থাকলে এমনিতেই সে পোর্ট্রেট হবে, আবার যদি হাইট ছোট থাকে তাহলে এমনিতেই সে আড়াআড়ি ভাবে হয়ে যাবে, এটা
অটোমেটিকভাবে নিয়ে নেয়। আর্টবোর্ডের বিষয়টা হচ্ছে আপনি কতগুলো আর্টবোর্ড চান বা আপনার ডিজাইনের জন্য কতগুলো আর্টবোর্ড লাগবে। যেমন আপনি একটা লোগো করতে চান, একটা লোগোর জন্য একটা আর্টবোর্ডই এনাফ। আপনি বিজনেস কার্ড করতে চান, বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই আছে, এজন্য আপনাকে দুইটা আর্টবোর্ড নিতে হবে। তো আমাকে আগে, আমি যখন প্রজেক্ট বেস কাজ করব তখন তো জানবো যে আমার কি ডিজাইন করতেছি, সেই ক্ষেত্রে তখন আমাকে বুঝতে হবে যে একটা আমার এই প্রজেক্টটার জন্য কয়টা আর্টবোর্ড দরকার। ওকে, তো এখন আমি ডিফল্টভাবে এই ধরেন এখানে যেটা রেডি করতেছি এটার জন্য একটা আর্টবোর্ড রাখি, কিন্তু এখানে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট শিখে রাখা যে আমরা চেঞ্জ করতে পারি। এইখানে এই সেট আপটা করে আমি ক্রিয়েট দিতেছি। এই মাপটা যে অলওয়েজ ঠিক থাকবে এরকম না, হাইট, উইথ, আর্টবোর্ড, তারপর হচ্ছে পিক্সেল, ব্লিড, সব কিছু চেঞ্জ হবে আপনার প্রজেক্ট ভিত্তিক কাজের ভিত্তিতে। ঠিক আছে, কিন্তু কিভাবে কিভাবে দিতে হয় আপনি কাজটা প্রসেসটা পারেন কিনা এটুকু হচ্ছে মেন। দেন আমি ক্রিয়েট করে দিচ্ছি। এই হলো আমার আর্টবোর্ড, যেটা আমি নিছিলাম, যে মাপে নিছিলাম এই মাপে এরকম একটা আর্টবোর্ড আসছে। এখন আমরা ওই সিএম ওয়াইকের জন্য আরেকটা নিয়ে আসি। এটা তো আরজিবিতে করছি তাই না, সিএম ওয়াইকের জন্য আরেকটা নিয়ে আসি। এখান থেকে আমি আরেকটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউতে গেলে আবার সে একই ইন্টারফেস আমার সামনে চলে আসছে। এটার জন্য আপনি এটা আনটাইটেল টু থাক, এটা আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে হাইট উইথ যা আছে তা সেম থাক, কিন্তু আমি একটু চেঞ্জ করে দিই, ল্যান্ডস্কেপ করে দিই, আর হচ্ছে আর্টবোর্ড দুইটা করে দিই। ব্লিড এরিয়া দেই, একটু ব্লিড এরিয়া চেঞ্জ করি, পিক্সেল না, এটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ইঞ্চিতে করে দিই। ইঞ্চি, দেন কালার মোড, আমরা যেহেতু এটা সিএমওয়াই কে করতেছি মানে প্রিন্ট লেআউট, প্রিন্ট টাইপ ডিজাইন, এর জন্য সিএমওয়াই কে দিব। আর স্ক্রিন মোড এটা হচ্ছে হাই বা 300। এইখানে মানে এখানে বোঝার মতো তেমন কিছু নাই, বাট দিতে পারবেন না, ইনফরমেশন দিতে পারবেন না এমন তো কেউ নাই, তাই না? ওকে, দেন এটা ক্রিয়েট করে দিচ্ছে। এই যে লাল যে বর্ডারটা আসছে এটা হচ্ছে ব্লিড এরিয়া। আমরা যখন কোনো ডিজাইন করি, আমরা ডিজাইন করলে প্রিন্ট আউট করলে ব্যানার টাইপ আছে না, ব্যানার, আপনি বাইরে অনেক ব্যানার দেখবেন, ব্যানারের পাশে সাদা একটা এরিয়া ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, ওইটাই হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া যাতে মেশিনে কাটলে আমার মূল ডিজাইনটা যাতে কাটা না যায় এজন্য ব্লিড এরিয়া ব্যবহার করা হয়। প্রথমটার ক্ষেত্রে তো কোনো কিছুই ব্লেডে কিছুই দিলেন না তখন। হ্যাঁ, তখন দেই নাই, কারণ হচ্ছে আমার তখন লাগবে না, আমি ওটা স্ক্রিন মোডের জন্য ব্যবহার করছি। এটা করলাম আরজিবি কালার মোডে, এটা হচ্ছে মানে আমার প্রিন্ট মোডের জন্য। আর এটা হচ্ছে সিএমওয়াই কে কালার মোডে। সিএমওয়াই কে কালার মোড কখন নেব, যখন আমার প্রিন্ট হবে। আর স্ক্রিন মোড হবে আরজিবি কালার মোড যখন নেব তখন হচ্ছে স্ক্রিন মোড। তাহলে স্ক্রিন মোডে তো ব্লিড এরিয়া নেওয়ার প্রয়োজন, ওটা তো আর কাটা যাবে না, মেশিনে কাটবে না কোনো কিছু। আর সিএমওয়াই কে মানে প্রিন্ট মোডে এটা থাকবে। এটা প্রিন্ট মোডে থাকলে এটা যখন প্রিন্ট করবে, প্রিন্ট করলে কাটবে না মেশিনে, কেটে তো এক জায়গায় ব্যবহার করবে, তো সেক্ষেত্রে আমার এটা লাগবে, এজন্য ব্লিড এরিয়া নিই। ওকে, আমার মূল ডিজাইনটা যাতে কেটে না যায়, নষ্ট হয়ে না যায়। ঠিক আছে, এখন আমরা এটাতে কোনো কাজ করব না, এটা ডিলিট করে দিতে পারি জাস্ট দেখানোর জন্য প্রিভিউটা কেমন আসবে। ওকে, এটাকে ডিলিট করে দিই, এটা প্রয়োজন নেই। দুইটা আর্টবোর্ড দিয়ে মার্চ কেন করবেন? দুইটা আর্টবোর্ডে আলাদাভাবে কাজ করবেন। দুইটা আর্টবোর্ড কখন লাগবে সেটা তো আমি জানবো, তাই না? আমি তো আর একটা আর্টবোর্ড লাগতেছে, যখন একটা লাগবে তখন একটাই নিব, যখন দুইটা লাগবে তখন না দুইটা নিব। আর দুইটা আর্টবোর্ডে আলাদাভাবেই কাজ হবে। আমরা আস্তে আস্তে বুঝি নাই। ভিজিটিং কার্ডে দুইটা আর্টবোর্ড লাগবে, এক পার্ট ফ্রন্ট পার্ট এক জায়গায় ডিজাইন করবেন, ব্যাক পার্ট। হ্যাঁ, ব্লিড এরিয়া থাকবে। হ্যাঁ, ব্লিড এরিয়া থাকবে, সেফটি এরিয়া থাকবে। ওটা আমরা প্রজেক্ট বেস কাজ যখন করবো তখন জানবো, সমস্যা নেই। ওইখানে কিভাবে দেখবেন, ওটা তো মেশিনে কাটছে। হ্যাঁ হ্যাঁ, মেশিনে 0.125 ইঞ্চি এটা থাকে সেট আপ করা, যেটা কাটবে ওই অংশটাই সেট আপ করা, এজন্য ওই অংশটা আপনাকে বাড়তি দিয়ে দিলে সুবিধা হয় যে মূল আমার যে ডিজাইনটা সেই ডিজাইনটা কাটে না। ঠিক আছে, শুধু ভিজিটিং কার্ড এটা কেন, অন্য ধরনের ভিজিটিং কার্ডও আছে, ওইটাই দেখবেন সাদা এরিয়াটা আবার থেকে যায়। মানে যে যেভাবে সেট আপ দেয়, যে আউটপুট সেট আপ দিবে সে জানবে যে সে কিভাবে দিবে। আপনি তাকে যদি বলে দেন আমার ওই সাদা অংশ রেখে দিবেন, তাহলে সে রেখে দিবে, এটা যে দোকানে আউটপুট সেট আপ দিতেছে তার বিষয়। ঠিক আছে, ওকে।
আমরা এই ইলাস্ট্রেটরের এই ইন্টারফেসটা সবাই হয়তো এরকমই পাবো না, অন্যরকম পাবো। কারো এই যে এই অপশন যেটা আছে অপশন থাকবে না, টুল বার থাকবে না, এরকম অনেক প্রবলেম হতে পারে। তো সব কিছু আনার জন্য আমরা যাবো এই উইন্ডো যে আছে, উইন্ডো থেকে একটা আছে কন্ট্রোল বার, এই যে কন্ট্রোল আছে, দেন টুল বার, এটা হচ্ছে টুল বার। আমরা প্রথমে যাওয়ার পর উইন্ডোতে যাওয়ার পর আমাদের এই সব কিছু যদি না থাকে, প্রথমে চলে যাবো উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক স্পেস, এটাতে যাওয়ার পর আপনাদের এসেনশিয়াল থাকবে, ডিফল্টভাবে এসেনশিয়াল থাকে, আপনি এটাকে করে যাবেন এসেনশিয়াল ক্লাসিক। ঠিক আছে, এটা অনেকে প্রবলেমে পড়বেন যে এইখানে কোনো কিছু নাই, এইখানে কোনো কিছু নাই, এরকম প্রবলেমে পড়তে পারেন। সেক্ষেত্রে আমরা কি করব, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, দেন এসেনশিয়ালস ক্লাসিক, এটা করে দিলে, টিকমার্ক করে দিলে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। এই যে এরকম থাকতে পারে আপনাদের, ঠিক আছে, যে কোনো অপশন কিছু নাই, এরকম থাকতে পারে। তো এক্ষেত্রে তো আপনি কাজ করতে পারবেন না, কাজ করতে অসুবিধায় পড়বেন, যার জন্য আমাকে এই এসেনশিয়াল ক্লাসিকটা করে নিতে হবে। ঠিক আছে, ওকে, এটা করে নিলাম। এখন আমাদের প্রথম কাজ, এই টুলসের কাজ করার থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এই যে আর্ট বোর্ডটা আছে, আর্ট বোর্ডে যে টুলটা আছে, এই টুলটা নিয়ে কাজ করব। আচ্ছা, এইটাকে কি বলে? এটা হচ্ছে আমার টুল বার। ঠিক আছে, আমার যে কাজের জন্য টুল লাগবে, এই টুলসগুলো এখানে আছে। এটা আপনি আপনার কাজের প্রয়োজনে যেখানে সেখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা এই যে এই পাশে যে অপশনটা আছে এখানে রেখে দিব, এখানে মানে সেট করে দিব যাতে ভালো হয়। তারপরে এই এই যে অপশনগুলো আছে আমার এখানে, আপনার এখানে নাও থাকতে পারে। আপনার এখানে যে সবগুলো থাকবে এরকম না, আপনার এখানে কোনোটাই নাও থাকতে পারে, এরকম বাইরে সব কিছু থাকতে পারে, অথবা কোনোটাই না থাকলে এখান থেকে কেটে দিলাম যে একটাও নাই। এখন আমার এখানে তো লাগবে ওইগুলো, তাই না? যেটা যখন কাজে লাগবে, ওই কাজে যেটা লাগবে এখান থেকে আনবেন। যেমন আমরা ওখান থেকে কি সরাইলাম, কালার সরাইছি, কালার গাইড সরাইছি, এই যে এখানে উইন্ডোজে সব কিছু পেয়ে যাবেন। কালার আনলাম, এই কালার এনে এখানে বসাই দিতে পারবে। আপনার যেখানে বসানো প্রয়োজন জাস্ট আনবেন, ওটাকে টেনে ধরে এনে এরপর বসিয়ে দেবেন। আরেকটা কিছু একটা সরাইছি, কালার গাইড, ব্রাশ আছে, কি কি যে সরাইছি ভুলে গেছি। যাই হোক, কিছু একটা এই লেয়ার ধরেন, আমি লেয়ার আনতে চাই, সাপোজ আর কি লেয়ার আনতে চাই, লেয়ার আনলাম, দেন লেয়ার এখানে আছে। যেটা আনবেন সেটাকে আপনি নিজের ইচ্ছা মতো সেট আপ করে দিতে পারবেন। এই যে যেমন এরিয়া ধরে দেয়, মানে ও যেটা দেখাবে ওই এরিয়ার মধ্যে ওইটাকে সেট আপ করবে, জাস্ট এইটুকুই। আপনার যে অপশনটা থাকবে না ওইটা উইন্ডোজে যাবেন, পেয়ে যাবেন, আনবেন, এনে আপনার যেখানে প্রয়োজন সুবিধা, কাজের সুবিধা করবে সেখানে রেখে দিবেন এনে। ঠিক আছে, শুরুর দিকটাতে এটা সেট আপ করতে আপনাদের একটু সময় লাগবে। এরপরে আমরা হচ্ছে একটু ওয়েট, কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলে আর্টবোর্ড ফিট হয়ে যাবে। তাহলে আমরা কয়টা টপিক শিখলাম? একটা হচ্ছে জুম ইন জুম আউট। জুম ইন হচ্ছে অল্টার চেপে মাউসের স্ক্রল বার উপরের দিকে ঘোরানো, আর জুম আউট হচ্ছে অল্টার চেপে মাউসের স্ক্রল বার নিচের দিকে ঘোরানো। এরপরে হচ্ছে হ্যান্ড টুল, কিবোর্ড থেকে এইচ প্রেস করে হ্যান্ড টুল অন করে নিব। হ্যান্ড টুল অন করে যে কোনো জায়গায় যেতে পারবো। এখন যে কোনো জায়গায় যাওয়ার পরে আমার আর্টবোর্ড হারাই গেছে, যে কোনো কারণে আর্টবোর্ড হারাই গেছে, তো আর্টবোর্ডে আমি যেতে চাই সহজে, সেক্ষেত্রে কী করবো, কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলে আবার আর্টবোর্ড চলে আসবে আমার সামনে, মানে আমার যেখানে আছে স্ক্রিনে আর্টবোর্ডটা ফিট হয়ে যাবে। এরপরে হচ্ছে এই হ্যান্ড টুল তো আমি অন করে রাখছি, এখন হ্যান্ড টুল অফ করতে হবে না। আপনি যেখানে চলে যান, এটা হচ্ছে সিলেকশন টুল, এখানে ক্লিক করলে হ্যান্ড টুল চলে যাবে। অথবা কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে ভি। আমাদের এই যে সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আপনাদের একটু কাজ করতে হবে, এই প্রত্যেকটা টুলের নাম মুখস্থ করতে হবে। আর হচ্ছে মুখস্থ না করলে আসলে আমি কোন সময় কোনটা বলতেছি এটা বুঝতে পারবেন না, এজন্য কষ্ট করে একটু মুখস্থ করে নিতে হবে শুরুর দিকে। এরপরে কাজ হচ্ছে কোনটা শর্টকাট কি কোনটা হবে এটা একটু কাজের সাথে সাথে বুঝে নিতে হবে। যেমন আমাদের সিলেকশন টুলের শর্টকাট কি, এই যে এখানে দেওয়া আছে ভি। সিলেকশনের শর্টকাট হচ্ছে ভি। কোনো কিছু সিলেক্ট করার ক্ষেত্রে সিলেকশন টুল ব্যবহার করা হয়। যেমন আমি একটা শেপ ড্র করে নিই, শেপ ড্র করে একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার, ধরেন এই সবুজ একটা কালার দিলাম। এটাকে আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই সিলেকশন টুলে থাকতে হবে এবং এটা আমি সিলেক্ট করতে পারবো, প্রেস করলে সিলেক্ট করতে পারবো। ওকে, আর যদি সিলেকশন টুলে না থাকে, অন্য কোনো টুলে থাকে, এটা কিন্তু সিলেক্ট হবে না।
সিলেক্ট হওয়ার কোনো অপশন আছে? কোনো কিছু দেখাচ্ছে এখানে? কিছু দেখায় না। আমার সিলেকশন করতে হলে এই ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, এই দুইটাতেই সিলেক্ট করতে হলে আপনার আগে সিলেকশন টুল বা মুভ টুল যেটাই হবে, ফটোশপে মুভ টুল, এটা আগে এখানে ওপেন থাকতে হবে বা এখানে আপনার প্রেস করা থাকা লাগবে। মানে এটা আপনার কাজ করবে, আপনাকে নির্দেশনা দিয়ে রাখবেন যে আমি সিলেকশন টুল অন করছি, মানে আমার এখন যা আমি যেখানে প্রেস করবো সেটা সিলেক্ট হবে এবং এটা এখান থেকে মুভ করতে পারবো। মানে মুভ করতে চান, সিলেক্ট করতে চান, এর জন্য সিলেকশন টুল অন থাকা লাগবে। এরপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটার কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্কর, একটা বা একাধিক যাই বলেন, অ্যাঙ্কর বলেন, পাথ বলেন, কার্ভ বলেন, কার্ভ পয়েন্ট যেটা, কোনটাকে কি বলে একটু দেখি। এই যে চার কোণায় চারটা দেখা যাইতেছে না, এটা হচ্ছে অ্যাঙ্কর। এই চার কোণায় চারটা চতুর্ভুজ টাইপের একেবারে ছোট ছোট দেখছেন, এটা হচ্ছে অ্যাঙ্কর, এই চার কোণায় চারটা। আর কার্ভ পয়েন্ট হচ্ছে এই যে গোল যে অপশনটা আছে, এটা হচ্ছে কার্ভ পয়েন্ট, ঠিক আছে? এটার নাম কি? কার্ভ পয়েন্ট। আর এই যে যে আমাদের লাইনগুলো আছে এটার নাম হচ্ছে পাথ। ওকে, এটার নাম হচ্ছে পাথ। তাহলে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতে পারি? এই একটা পাথকে সিলেক্ট করতে পারি, একটা অ্যাঙ্করকে সিলেক্ট করতে পারি, এক বা একাধিক যে কোনো কিছু করতে পারেন, সমস্যা নেই। তারপরে যে কার্ভ যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো এক বা একাধিক সিলেক্ট করতে পারি নিজের ইচ্ছা মতো, ফ্রি হ্যান্ড ওগুলাকে মুভ করাইতে পারি আর যে কোনো কিছু করতে পারি। এটা একটু দেখে নিই। যেমন আমার ডিরেক্ট সিলেকশন টুল অন করলাম, অন করার পর আমি শুধু চাই এই একটা অ্যাঙ্করকে অন্য জায়গায় মুভ করাইতে বা এটাকে যে কোনোভাবে মডিফাই করবো। আমি জাস্ট একটা ক্লিক করছি, এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়েছে, এটা বুঝবেন কিভাবে? দেখেন এই যে যে অ্যাঙ্কর, এটা কিন্তু সাদা হয়ে আছে, তাই না? কিন্তু এই অ্যাঙ্করের উপর আমি একটা প্রেস করছি, অ্যাঙ্করটা বোল্ড হয়ে আছে। ওকে, হ্যাঁ, এটা নীল হয়ে গেছে, মানে ওটা ব্ল্যাক আছে। ব্ল্যাক বলতে ওটা পূর্ণ আছে আর কি, তার মানে এটা সিলেক্ট আছে, এটা দেখাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে এটা সিলেক্ট আছে। ওকে, এখন এটা ধরে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, ঠিক আছে? শেপ চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। বাট ডিরেক্ট সিলেকশন টুলের কাজ যদি বলে আপনাকে কি, আপনাকে বলতে হবে যে এটা দিয়ে নির্দিষ্ট একটা পয়েন্ট, নির্দিষ্ট একটা অ্যাঙ্কর ধরা যায় বা ধরে যে কোনো জায়গায় মুভ করা যায়, যে কোনো জায়গায় এটাকে দিয়ে অন্য ধরনের শেপ বা আর্ট করা যায়, ঠিক আছে? এটা হলো কি, একটা অ্যাঙ্কর পয়েন্ট সরাইলাম, আমি চাই এইটা আর এইটা সরাইতে, সেক্ষেত্রে কি করব? মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে সব সময় আমাদের নিয়ম হচ্ছে একটা সিলেক্ট করা, দেন শিফট প্রেস করে ধরে রাখবো, ধরে রেখে অন্য একটা সিলেক্ট করা, ঠিক আছে? অন্য একটাতে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। এরপর আপনি এই দুইটাকে ধরেন অন্য জায়গায় নেন, দুইটা একসাথে সরতেছে, দেখছেন? আপনি যেখানেই নিবেন দুইটা একসাথে সরতেছে। ওকে, তাহলে আমি দুইটা অ্যাঙ্কর সরাইতে পারি, একটা অ্যাঙ্কর সরাইতে পারি, মাল্টিপল অ্যাঙ্কর, মাল্টিপল যাই বলেন সব কিছুই করতে পারি। হুম, যেহেতু সিলেক্ট করা হয়েছে ওইটাতে লেন্থ সেম থাকতেছে, সেম রয়েছে দুইটা লেন্থ। এই যে দুটো সিলেক্ট করা হয়েছে এইগুলো লেন্থ পরিবর্তন হচ্ছে না, এটা যে লম্বাটা আছে এটা হ্যাঁ, পরিবর্তন হচ্ছে না, কিন্তু পাশেরগুলো লেন্থ পরিবর্তন পাশেরগুলোই তো হবে, কারণ এই দুইটা তো আমি ওকে ফিক্স করে ধরেই রাখছি, এটাকে আমি ফিক্স করছি, এই পাথটা সহ ফিক্স হয়ে গেছে, এই পাথটা তো আর এখন পরিবর্তন হবে না। আমি যখন একটা ধরছিলাম, এই যে যেমন ধরেন এই একটা ধরছিলাম, একটা ধরলে এটাকে যে দিকে ইচ্ছা ঘোরাবো, এইটাকে যত দূরে নেব তত দূর পরিবর্তন হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি মাল্টিপল অবজেক্ট বলেন কি করলাম, অ্যাঙ্কর করলাম। এখন হচ্ছে কার্ভ পয়েন্টটাকে কি করে কি করা যায়, এই কার্ভ পয়েন্টটা দিয়ে আপনি কার্ভ করতে পারেন। যেমন আপনি ধরেন এটাকেই ধরবেন, একটা পয়েন্ট, এই কার্ভটাকে ধরলেন, কার্ভ করে দিলেন, ভিতরের দিকে নিয়ে আসেন, কার্ভ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা লিমিট থাকে অবশ্যই, এই যে রেড লাইন চলে আসলে এটা লিমিট, এই লিমিটের বাইরে আর আপনি কার্ভ করতে পারবেন না। এখন এই এরিয়াটাকে করলেন, আপনি চাইতেছেন এই এরিয়াকেও করতে, অথবা এখানে একটু দেখি, আপনি একসাথে চারটাকে করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে না। চারটাকে যদি করতে চান, এটাকে একটা প্রেস করে ভিতরে টান দিবেন, চারটা একসাথে হয়ে যাবে। তারপরে কথা হচ্ছে আপনি দুইটা, যে কোনো দুইটা এরিয়া করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই একটা পয়েন্ট সিলেক্ট, দেন শিফট চেপে ধরে আরেকটা পয়েন্ট সিলেক্ট, তারপরে নিচের দিকে টান। ওকে, এটা কি ক্রস হবে না? ক্রস সিস্টেমে ক্রস সিস্টেম, এইভাবে এই পাশে নিচে হ্যাঁ, কেন হবে না? আপনি যেটাকে ওকে সিলেক্ট করে দিবেন,
এই একটা ধরেন এইখানে একটা সিলেক্ট করে দিলেন, এই যে এখানে এটার কথাই তো বলছিলেন, এটা করে দেন। এই যে আপনি যেটা সিলেক্ট করে দিবেন ওইটা অনুযায়ী ও কাজ করবে, ঠিক আছে? আমরা প্রসেসটা বুঝতে পারি কিনা এটা হচ্ছে মেইন। চারটা একসাথে করার জন্য এখানে কোনো কিছু সিলেক্ট করতে হয় না, এই একটা ধরবো না আমি, যখন সিলেক্ট করি তখন তো একটাকে প্রেস করে ছেড়ে দিই, তাই না? একটা প্রেস করি জাস্ট মাউসে। এখন আমি হচ্ছে কোনোটা প্রেস করবো না, বাইরে ক্লিক করি, এটার উপর ক্লিক করি, এখন প্রেস করে ছেড়ে দিব না, এটাকে ধরে ড্র্যাগ করে ভিতরে নিয়ে আসবো। ওকে, ধরে সরাসরি ড্র্যাগ করবো, মানে আমি ছাড়বো না। ছেড়ে দিলে তো এটা মনে করেন এটা শুধু এই একটা পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে, আমি তো ওই পয়েন্ট সিলেক্ট করবো না। আবার আপনি যদি ওইটা সহজভাবে না পারেন তাহলে একটু কঠিনভাবে করেন, যে সবগুলো একসাথে সিলেক্ট করেন, ঠিক আছে? এরকমভাবে সবগুলো একসাথে সিলেক্ট করেন, মানে করতে পারেন এই আর কি। যদি সিলেক্ট করতে হইলে মাল্টিপল অবজেক্ট, অলওয়েজ এটা মনে রাখতে হবে, মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে হলে একটা সিলেক্ট করছেন দেন শিফট চেপে ধরে রাখতে হবে, এরপর অন্য যা কিছু সিলেক্ট করবেন তাতে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, এটা গেল আমাদের হচ্ছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটাতে কারো কোনো প্রবলেম? ওকে, এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? আচ্ছা, এই কপিগুলা কিভাবে করতেছি? এই কপিগুলা জাস্ট অল্টার চেপে আমি যে শেপটা কপি করতেছি ওই শেপটা অন্য জায়গায় নিয়ে ছেড়ে দিচ্ছি ড্র্যাগ করে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি কাজ করব হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ, তার জন্য আমাকে একটু কালার চেঞ্জ করতে হবে কয়েকটার। চোখে লাগে। ওকে, এরকম থাকে। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে একই রকম কালারের যে অবজেক্টগুলো আছে ওগুলো একসাথে সিলেক্ট করার জন্য আপনি ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারেন। যেমন এই টুলটাতে কাজ করে, এটাও এক ধরনের টাইপ অফ সিলেকশন টুল, ঠিক আছে? আমাদের এইটাও সিলেকশন টুল, এইটাও সিলেকশন টুল। এই সিলেকশন টুল দিয়ে সব কিছু একসাথে সিলেক্ট করা, মানে যেই অবজেক্টটা ধরবো শুধু ওইটাই সিলেক্ট হবে। আর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট, নির্দিষ্ট কার্ভ পয়েন্ট এগুলো সিলেক্ট করা যায়। ওকে, আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা কালারের যে অবজেক্টগুলো আছে ওগুলো সিলেক্ট করে। দেখেন আমি এইখানে শুধু এইটার উপরে ক্লিক করছি, বাড়তি যে সবুজ কালার ছিল আরও দুইটা, ওই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে বলবেন না প্লিজ? কোনটা আবার বলবো? ওই যে সবগুলো একসাথে সিলেক্ট হলো কিভাবে? আমি ম্যাজিক ওয়ান টুল এখানে সিলেক্ট করছি, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আপনি আপনি যখন পড়বেন বা আপনি যখন কাজ করবেন আপনার কাজ হবে প্রত্যেকটা লিখে রাখা, বা যেভাবে আপনি মনে রাখতে পারেন, আপনি লিখেও মনে রাখতে পারেন, দেখেও মনে রাখতে পারেন, আপনার যেটা ইজি হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এই কাজগুলো লিখে রাখবেন পাশে, যে এই টুলের কাজ এটা। যদি আপনি দেখে মনে রাখতে না পারেন লিখে রাখবেন এই টুলের কাজ এটা। আর আমি প্রত্যেককে বলে দিচ্ছি এটা পরবর্তী ক্লাস থেকে, মানে আজকের জন্য তো গেল, পরবর্তী ক্লাস থেকে আমার ক্লাসে সবসময় খাতা আর কলম রেডি রাখবেন, যেটা আমি নোট করতে বলবো ওটা নোট করে রাখবেন, ঠিক আছে? এখান থেকে দিবে, বাট একটু সময় লাগবে কারণ আপনাদের ওয়েটিং লিস্টে যারা আছে। আমার এটার নাম কি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? একই রকম কালারের যে অবজেক্টগুলো আছে প্রত্যেকটা একসাথে সিলেক্ট করে দিবে। এটা আপনার কাজকে সহজ করবে। কেন সহজ করবে? আপনি যখন একটা ডিজাইন করবেন বা ডিজাইন যে কোনো কিছু করতে পারেন, তার মধ্যে অনেক ছোট ছোট অবজেক্ট থাকতে পারে, অনেক ছোট। এই ধরেন এই একটা করলাম, তারপরে এটাকে একটু কপি করে দিই, যেটা আপনার ধরতে অসুবিধা হবে, ঠিক আছে? এই একেবারেই ছোট, ঠিক আছে? এখন আমি যদি এইখানে এই কালারটাকে ম্যাজিক কন্ট্রোলের উপর এই কালারটাকে ক্লিক করে দেখছেন এইটা পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, যত ক্ষুদ্রই থাক। তো এটা আপনাকে পরে মানে যখন ডিজাইন করবেন ডিজাইনের মধ্যে অনেক কাজে অনেক হেল্প করবে, ঠিক আছে? ম্যাজিক কন্ট্রোল, তো ম্যাজিক কন্ট্রোলের কাজটা কি আমাকে বুঝতে হবে, যে এটা একই রকম কালারের যে অবজেক্ট আছে প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করে একসাথে। আপনি যে কোনো একটার উপরে কাজ করতেছেন, আপনি যে ক্লিক করতেছেন যে কোনো একটা, কিন্তু সিলেক্ট হচ্ছে ওই কালারের যত অবজেক্ট আছে আপনার ডিজাইনের মধ্যে প্রত্যেকটা একসাথে সিলেক্ট হচ্ছে। ওকে, আবার এখান থেকে যে সিলেক্ট করছেন এটাকে একসাথে কালার চেঞ্জ করে দেন, এখন প্রত্যেকটা কালারও চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে, এটা আপনার কাজকে সহজ করবে। ওকে, ঠিক আছে। তাহলে গেল কি ম্যাজিক ওয়ান টুল। এরপরে আছে ল্যাসো টুল। ল্যাসো টুলও টাইপ অফ সিলেকশন টুল, কিন্তু ল্যাসো টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারেন। যেমন আপনার এই যে এভাবে না, যে এই দুইটা টপিক প্রয়োজন, এই দুইটা টপিক এভাবে ধরে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। মানে ল্যাসো টুল দিয়ে কি করতে পারেন, ফ্রি হ্যান্ড সিলেক্ট করতে পারেন, এই আর কি। আর্টবোর্ডের বাইরে ভিতরে বলতে আমরা যখন প্রজেক্ট বেস কাজ করব তখন আর্টবোর্ডের ভিতরে করব। আর হচ্ছে আমি যদি কোনো কাজ জমা দিতে বলি সেই কাজগুলো আপনি আর্টবোর্ডের ভিতরে করবেন, ভিতরে করে এক্সপোর্ট করে জমা দিবেন। কিন্তু এই শুরুর কাজগুলো না কোনো কিছু আমি এক্সপোর্ট করার জন্য বলবো না। শুরুর কাজগুলো বলবো যে আপনি এভাবে করে যেখানেই করেন করে স্ক্রিনশট দিয়ে জমা দেন। শুরুর কাজগুলো এভাবে নিব, কারণ এটা তো টুলের কাজ। এই টুলের কাজগুলো আসলে আর্টবোর্ডের মধ্যে নিয়ে তো কোনো ইয়া নেই যে এখানেই রাখতে হবে। যখন প্রজেক্ট বেস কাজ করবো তখন আমি বলে দেবো যে এটা আর্টবোর্ডের মধ্যেই রাখতে হবে। ঠিক আছে, কারণ আপনি আর্টবোর্ডের বাইরে যেটা করতেছেন, আর্টবোর্ডের বাইরের কাজটা আপনি যখন এক্সপোর্ট করবেন কিচ্ছু দেখা যাবে না, আপনার এক্সপোর্টের মধ্যে আসবে না আর্টবোর্ডের বাইরের কোনো কাজ। বাইরে এই যে যেমন অর্ধেক এখানে আর্টবোর্ডের মধ্যে আছে, অর্ধেক বাইরে আছে, আমি যখন এটাকে সেভ করব, এক্সপোর্ট করলে শুধু এইটুকুই দেখা যাবে, এর বাইরে কি আছে কিচ্ছু দেখা যাবে না। ওকে, বাইরের শেপগুলোকে আমি পুরো আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসতে পারবো। এই যে সবই তো মুভ করতে পারতেছি, সব করতে পারতেছি, তাহলে তো আমরা বাইরে করে নিয়ে এসে পরে এখানে সবই করতে পারবেন। কিন্তু শুরু থেকেই আপনি যদি আর্টবোর্ডের মধ্যে করেন ক্ষতি কি? তাহলে জুম করে করতে হবে। আর্টবোর্ডটা জুম করে করলে তো তাহলে মনে হয় ভালো হয়। আর্টবোর্ডটা তো জুম করেই করব, আমরা এখন মাল্টিপল আবল তাবল অনেক কিছু করতেছি যার জন্য এরকম। আমরা আর্টবোর্ডের কোনো কিছু নিয়ে করতেছি না, আর্টবোর্ড আমাদের কাছে এখন ম্যান্ডেটরি না, যখন ম্যান্ডেটরি হবে তখন আর্টবোর্ডের মধ্যেই করব। আমরা তখন সাইজ ঠিকঠাক মতো দিব। আপনি আর্টবোর্ডের মধ্যে সব কিছু কত জুম করে করতে চান, আরও কত জুম করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। ওকে, তাহলে আমরা সিলেকশন টুলের কয়টা দেখলাম। একটা হচ্ছে একেবারে সিলেকশন, যেটা নর্মাল সিলেকশন টুল। এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এরপরে ম্যাজিক ওয়ান টুল, এরপর হচ্ছে ল্যাসো টুল, যেটা আপনি ফ্রি হ্যান্ড সিলেক্ট করতে চান, ফ্রি হ্যান্ড সিলেক্ট করতে পারেন। ওকে, এখন এই শেপগুলো আমি কিভাবে আর্ট করলাম, শেপের একটা বিষয় আপনাদের একটু দেখাই দিতে হবে। শেপ না নিলে আপনি এগুলা কিভাবে কাজ করবেন, তাই না? শেপ নিব হচ্ছে এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল নামে একটা অপশনস আছে, এখানে একটা ক্লিক করে দিলে আপনি রেক্ট্যাঙ্গেল আর্ট করতে পারবেন। ঠিক আছে, ড্র্যাগ করে জাস্ট ড্র্যাগ করে আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন, শেপ হয়ে যাবে। আপনার মাপ মতো করতে পারেন, অথবা এটার যদি মাপ দিতে চান, যেটাকে আপনি মাপ দিতে চান আপনার ইচ্ছা মতো, আপনার যে মাপটা চান এক্স্যাক্ট সেই মাপটাই হোক। তো এখান থেকে প্রপার্টিস একটা প্যানেল আসবে, এই প্রপার্টিস যে প্যানেলটা আপনি এখানে না পেলে উইন্ডোজে পাবেন, ওখান থেকে নিয়ে আসবেন। এই প্যানেলে হাইট উইথ এখানে দিয়ে দেওয়া যায়। ওকে, হ্যাঁ, আপনি যেই মাপটা দিবেন আপনার শেপটা সেই মাপেই হবে। আমি যখন ড্র্যাগ করে নিছি, ড্র্যাগ করে স্পেসিফিক ডিফল্টভাবে যেই মাপ ড্র্যাগ করে নিছি ওই মাপটা ওইখানে ধরে নিছি। ঠিক আছে, এখন আপনি এখানে স্পেসিফিকভাবে একটা মাপ দিতে পারেন, যেমন ধরেন 10 এরকম দিই, দিছি, একেবারে ছোট হয়ে গেল মনে হয়, আর একটু বড় দিই, পিক্সেলে আমাদের 100 দিই। ঠিক আছে, যত ছোট থাক মানে আপনি মাপ এখানে দিয়ে করতে পারেন। এইটুকু হচ্ছে মেইন, এইটুকু হচ্ছে মানে আপনার পয়েন্ট, যেটা আপনি আপনার শেপকে আপনি যে যত মাপ দিতে চান ওই মাপে এখানে হবে, এটা হচ্ছে মেইন কথা। ওইটা ডিফল্টভাবে বলতে আপনি যখন বড় করবেন তখন ওটা ডিফল্টভাবে চেঞ্জ হবে। আপনার এক্স অ্যাক্সিসে কত যাবে, ওয়াই অ্যাক্সিসে কত যাবে এটা বোঝায় আর কি। ওটা নিয়ে তো তেমন ইয়ে করার কিছু নেই, আপনার মেইন হচ্ছে এইটুকু। ঠিক আছে, হ্যাঁ, শেপের সাইজটা দেওয়া, হাইট আর উইডথ সাইজ। হ্যাঁ, এখন এইটাকে আপনি ছোট বড় করার ক্ষেত্রে, আপনি একটা শেপ আর্ট করছেন, ছোট বড় করার ক্ষেত্রে কি করতে হবে, অলওয়েজ শিফট আর অল্টার চেপে ধরে ছোট বড় করবেন। ইলাস্ট্রেটর বা ফটোশপ এটা লাগে না, ইলাস্ট্রেটরে ছোট বড় করার ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে হচ্ছে এই শিফট অল্টার চেপে, তারপরে হচ্ছে ড্র্যাগ করতে হবে। আপনি ছোট করেন বা বড় করেন, এটা করলে কি হয়, এই যে সেন্টার আছে সেন্টার পয়েন্টটাকে ও এক্স্যাক্ট পয়েন্ট ধরে, মানে ওইটা হচ্ছে স্টেবল পয়েন্ট ধরে, এরপর হচ্ছে ছোট বড় করে এবং চারপাশ থেকে একই রেশিওতে ছোট বড় করে। কোনো পাশ ছোট কোনো পাশ বড় এটা হয় না।
যেমন এটা আমি শিফট অল্টার চেপে ছোট বড় করতেছি, এটা কিন্তু প্রেস করা লাগবে না? মাউস দিয়ে ড্র্যাগ করতেছি। লেফট বাটন প্রেস করে। হ্যাঁ, যেটা প্রেস ছিল ওইটাই, জাস্ট একটা প্রেস করে দেন ড্র্যাগ করতেছি, আর কিছু না। এটা কিন্তু চারপাশ থেকে একভাবে ছোট হচ্ছে। এখন এইটা আমি শিফট অল্টার ছাড়া ছোট করি, এই চিহ্নটা যখন আসবে তখন আপনি ছোট বড় করতে পারবেন। দেখছেন এটা এক একবার এক এক দিকে যেদিকে যেভাবে নিতেছি। হ্যাঁ সেন্টার পয়েন্টটা সরে যাচ্ছে হ্যাঁ, বারবার। ওটা সেন্টার পয়েন্ট কি, কোনো পয়েন্টই ঠিক থাকবে না এটা। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে, আপনার এরকমও প্রয়োজন হতে পারে না যে আপনি এইদিকে বড় করবেন, যে কোনো একদিকে বড় করবেন, এরকম হতে পারে না। তো আপনি যেটা যখন প্রয়োজন আর কি। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় যে কোনো একটা পাশ, মানে আপনাকে এইটা যেভাবে আছে যা আছে তাই থাকবে, একই রেশিওতে ছোট বড় হবে, সেক্ষেত্রে আপনি শিফট অল্টার চেপে ছোট বড় করবেন। টেক্সট নিলে আমরা যদি টেক্সটটাকে বড় করি ড্র্যাগ করে, মাউস দিয়ে ড্র্যাগ করে যদি বড় করি, আচ্ছা মাউস দিয়ে কেউ কাজ করতেছেন, আপনাদের কাজগুলো বন্ধ রাখেন, পরে কাজ করেন। আমরা যখন কাজ করব টেক্সট টুলের, টেক্সট যখন নেব, টেক্সটটাকে ড্র্যাগ করে যদি বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট অল্টার চেপে বড় করবো অলওয়েজ। কারণ ভুলভাল করলে সে আমার টেক্সটের সাইজ নষ্ট হয়ে যাবে, টেক্সটের সাইজ নষ্ট হয়ে গেলে ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে যে কোনো ইমেজ আনবো, আমরা ইলাস্ট্রেটরে ইমেজ আনতে পারি। এটা একটু দেখাই দিই, এটা আপনাদের লাগবে, এটা একটু পরে দেখাই। আমরা শেপ নিলাম, জাস্ট একটা টাইপ শেপ নিছি, তাই না? আমার তো আরও শেপ লাগবে, সেটার জন্য আমি এটাকে রাইট ক্লিক করব, এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, বিভিন্ন ধরনের শেপ আছে। এই শেপগুলো আমি নিতে পারবো। যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ড্র্যাগ করি, আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তারপরে যদি আমি করি ইলিপস টুল, এই তো ইলিপস। এই ইলিপসটা আপনি ঠিকঠাক ইলিপস, মানে একেবারে ঠিকঠাক সুন্দর একটা গোল হওয়ার জন্য কি করবেন, শিফট অল্টার চেপে নেবেন, যেটা সুন্দর একটা গোল বা আপনার পারফেক্ট ইলিপস যেটা দিবে। এছাড়া আপনি যদি ইলিপসকে আপনার ডিম বানাইতে চান, যে কোনো ধরনের যা কিছু ইচ্ছা করতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রি হ্যান্ড করতে পারেন, শিফট অল্টার চাপার প্রয়োজন নাই। কিন্তু আপনি একই রেশিওতে চাইলে শিফট অল্টার চাপতে হবে। আর লাস্ট যে শেপের কাজটা করব, এই শেপটা এখানে উপরে দেখা যাবে। আপনি বলতে পারেন যে আমি এখানে ইলিপসের কাজ করলাম, শেপ তো নিলাম, এখন আমার স্যার রেক্ট্যাঙ্গল টুল হারাই গেছে, পাই না। রেক্ট্যাঙ্গল টুল হারাই যাবে, আপনি খুঁজে বের করবেন, এটার ভিতরে যাবেন, রাইট ক্লিক করবেন, চলে আসবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে পলিগন টুলে ক্লিক করবেন, পলিগনটা নিতে পারবেন। এখন আমাদের ত্রিভুজ টুলটা লাগে, ত্রিভুজ টুল এখানে নাই। ত্রিভুজটা কিভাবে নিব? ত্রিভুজটা আপনি পলিগন স্টার দুইটা দিয়েই করতে পারেন। আমি স্টার দিয়ে দেখাই দিতেছি, পলিগন দিয়েও একই সিস্টেম। স্টার দিয়ে হচ্ছে এই যে স্টারটা আমরা নিলাম, ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পরে আমি মাউস ছাড়ি নাই এখন অবধি, মাউস ড্র্যাগ করাই আছি। এখানে কোন বাটন প্রেস করা, এই যে সবুজ বাটন আছে না, আপনাকে মাউস যে আইকনটা দেখাইতেছে স্ক্রিনে, আমি কোনটা প্রেস করা এটা এখানে দেখায়। ওকে, এটা একটু খেয়াল রাখবেন যদি একেবারে বুঝতে না পারেন। এরপরে হচ্ছে আমরা এটা ড্র্যাগ করে থাকা অবস্থায় ক্লিক ছাড়বো না, না ছেড়ে কিবোর্ডের অ্যারো বাটন ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে একটা একটা করে ক্লিক করলে এখানকার পয়েন্টার অ্যাঙ্করগুলো কমে যাবে, আর যদি আপার অ্যারোতে ক্লিক করি বাড়বে। আপনার বাড়ানো প্রয়োজন হলে বাড়াবেন, এরকম যদি প্রয়োজন হয়, কিন্তু যদি কমানো প্রয়োজন হয়, আমরা ত্রিভুজটা লাগে, ত্রিভুজটা কিভাবে করতে পারি, আমরা শেপ নিব হচ্ছে পলিগন অথবা হচ্ছে স্টার। এরপরে হচ্ছে ড্র্যাগ করে এই আপার অ্যারো ডাউন অ্যারো দিয়ে আমাদের প্রয়োজন মতো এরিয়া নিয়ে নিব। এখন কথা হচ্ছে আমি যে পলিগন বা স্টার যেটা দিয়ে করি, এটা দিয়ে যদি এই যে ত্রিভুজ বানাইলাম না, এরপরে আমার আবার স্টার প্রয়োজন। আর্ট করেন, দেখেন সে একই মানে ট্রায়াঙ্গেল আসতেছে। আমি এটাকে আবার স্টার বানাইতে পারি কিভাবে, আপার অ্যারোতে ক্লিক করি, আমার এই 1 2 3 4 5টাই তো লাগে, 5টা অ্যাঙ্কর হয়ে যাবে, তখন আবার ছেড়ে দিব। ঠিক আছে, মানে মাউসের বাটন প্রেস করা অবস্থায় তারপরে হ্যাঁ অ্যারো বাটন ক্লিক করতে হবে, মানে মাউস আমি ছাড়বো না। নর্মাল শেপ আর্ট করার সময় আমরা কি করি, এই যে ড্র্যাগ করে ছেড়ে দিই, তাই কি না? কিন্তু আমি যখন ত্রিভুজ করতে হবে, তখন আমি এই যে ড্র্যাগ করে আর ছাড়বো না, অ্যারো বাটন ক্লিক করে ত্রিভুজ পর্যন্ত আসবে, তারপরে ছাড়বো। ওকে, এই আমাদের যে পলিগন টুল দিয়েও সেম একইভাবে এগুলো করা যায়। ওকে, আমরা শেপ নিতে পারলাম, সিলেক্ট করতে পারলাম একসাথে অনেকগুলা, মানে একসাথে সবগুলা সিলেক্ট করে, দেন ড্র্যাগ করে সিলেক্ট করে। তারপরে হচ্ছে আপনি যদি সব একসাথে সিলেক্ট করতে চান, চাইতেছেন যা ডিজাইন করছেন সব একসাথে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে,
এরপরে আপনার এই যে এই ডিজাইনটা প্রয়োজন নাই, এই শেপটা প্রয়োজন নাই, এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেন, ডিলিট হয়ে যাবে। অথবা এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। আপনার কিবোর্ড থেকে ডিলিট, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে দেন, ডিলিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। না, একটা question ছিল। মনে করেন যে আমরা কোনো একটা ডিলিট করে দিলাম কোনো একটা জিনিস, হুম, বাট ওটা আমরা ব্যাক নিচ দিয়েছিলাম। কন্ট্রোল জেড দিয়ে দেন, আন্ডো হয়ে যাবে। এবং এখানে যদি রিডো করতে চান, আন্ডো করছেন আবার রিডো করবেন, রিডোর অপশনটা ওয়ার্ডের মতো না, এটা আবার একটু আলাদা, কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো, কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডো। অথবা এগুলো এই যে এখান থেকে নিয়ে আসতে পারেন। আন্ডো কোথায় যেন আছে, এই যে, ওই যে উপরে আছে। সবার উপরে এটাই আছে। ক্লিয়ার দিবে ক্লিয়ার। ওকে, এখান থেকে করে নিতে পারেন। এখন আমরা এখানে একটা ইমেজ আনতে চাই, সেটা কিভাবে আনবো? ফাইলে চলে যাব, ফাইল থেকে প্লেস, অথবা এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল পি, একসাথে প্রেস করলে প্লেস যে কমান্ডটা এটা অন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমাদের যে ইমেজটা লাগবে সেই ইমেজটা সাপোজ এই এটা নিয়ে আসি। না, সিলেক্ট করে নিতে হবে না, আমি নিলাম, একটা কাজ শেখাবো তাই। আমার ওটা আনলিঙ্ক করা আছে, বাট আপনাদের ওটা থাকবে না, আপনাদের ওটা লিঙ্ক সিলেক্ট করাই থাকবে। এইটা আনার পর আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, আপনি একটা ইমেজ আনতে পারলেন, ওকে ফাইন, ইমেজ আনেন বা যে কোনো কিছু আপনার কম্পিউটার থেকে ব্যবহার করছেন, ওইটা আনার পর লিঙ্ক হিসাবে আসে। ঠিক আছে, লিঙ্ক হিসাবে আসলে আপনি যদি এই ফাইলটা অন্য কাউকে দেন, এই ফাইলটা তার ওইখানে এইটা দেখাই যাবে না, তার ওইখানে এটা দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ হচ্ছে আপনার এই ফাইলগুলো লিঙ্ক করা থাকে। তার আপনার যেখানে করবেন কাজ, আপনার কম্পিউটারের সাথে, আপনার পিসির সাথে আপনার ইলাস্ট্রেটরের এই ফাইলটা লিঙ্ক করা আছে। ঠিক আছে, তো এখন আপনি এটাকে আনলিঙ্ক করে দিতে হবে। আমি প্রথমে আনার সময় লিঙ্ক বাটনে চেকমার্ক করে দিছি। কেন দিছি? আমার ওইটা আমার কাজে লাগে, আনলিঙ্ক করা থাকে, কিন্তু আপনার ডিফল্টভাবে আনলিঙ্ক করা থাকবে না। লিঙ্ক যেটা ওটাই চেকমার্ক করাই থাকবে, কিন্তু আপনি ওখানে চেকমার্কটা উঠাই দিয়ে আনবেন, অথবা আনার পর এখান থেকে এমবেড করে দিবেন। এমবেড করে দিলে আনলিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার বলেন। শিখবেন হচ্ছে এতটুকু যে আপনি কাজ করলেন, লিঙ্ক করা হিসেবে আনলেন, এখন কোনটা কোনটা লিঙ্ক করা বুঝতেছেন না কাজের শেষে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই উইন্ডো থেকে লিঙ্ক যে অপশনটা ছিল, এই যে লিঙ্ক, এটাতে ক্লিক করে দিলে এই ড্রপ ডাউন মেনুটা, এই প্যানেলটা আসবে। এই প্যানেল থেকে আপনি দেখতে পারতেছেন কোনটা কোনটা লিঙ্ক করা। এরপর আপনার নিজের ডিজাইনে ওটাতে ক্লিক করবেন, ক্লিক করে উপর থেকে এমবেড করে দেবেন। এমবেড করে দিলে এটা লিঙ্ক করা থাকবে না। এখন আপনি আপনার এই কাজটা যাকে দেন, এই ফাইলটা তার কাছে এই ইমেজটা সহই যাবে। ঠিক আছে, প্রথম অবস্থায় যদি দিতেন সেক্ষেত্রে এই ইমেজটা আর যাইতো না। আপনি যাই দেন, আপনার ডিজাইন সম্পূর্ণটুকু যাইতো, বাট যেটা লিঙ্ক করা আছে, যে ইমেজগুলো আছে, ওগুলো আর যাইতো না। ঠিক আছে, ওকে, এটা এখন ডিলিট করে দিই, এটা এখন প্রয়োজন নাই, এই সব কিছু ডিলিট করে দিই। বিভিন্ন শেপের কাজ, না শেপের কাজ আর হচ্ছে সিলেকশনের কাজ, এটা নিয়ে একটা হোমওয়ার্ক দিয়ে দিই আজকে। আর নতুন আরো কিছু না দিয়ে, আরো কিছু দিলে ঝামেলা করবেন। হোমওয়ার্ক বলতে এখনই করতে পারবেন, 4টা বাজে মাত্র। এই সিলেক্টের মধ্যে এটা হচ্ছে ফিল কালার, এই ভিতরে যেটা আছে, আর একটা হচ্ছে বাইরে একটা কালার থাকে, জুম করলে আমরা দেখতে পাবো, এই যে কালো একটা কালার আছে, এটা হচ্ছে আউটলাইন বা স্ট্রোক কালার। ঠিক আছে, এই কালারগুলো আমি চেঞ্জ করতে পারি। আউটলাইনটা কি রিমুভ করা যায় না? আউটলাইন রিমুভ করা যায়, সবকিছুই করা যায়, আমরা সবকিছুই করবো, সমস্যা নেই। ওকে, সাপোজ আমি এইটার কালার চেঞ্জ করব, এইটার কালার চেঞ্জ করতে পারি অনেক জায়গা থেকে। এই একটা জায়গা আছে, তারপরে এই যে এখান থেকে কালার গাইড, তারপরে কালার, এইগুলো অপশন, অনেক অপশনস আছে, সব জায়গা থেকে করতে পারি, বাট আমরা কাজ চেঞ্জ করব বেশিরভাগ এখান থেকে। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে যে কালারটা আমার দেওয়া প্রয়োজন, অথবা কালার কোড দেওয়া থাকবে, এখানে আপনি কালার কোড লিখে দিতে পারেন। ক্লায়েন্ট বেশিরভাগ হচ্ছে আপনাকে কালার কোড দিয়ে দিবে, কালার কোডটা এসে এখানে টাইপ করে দিবেন, টাইপ করে দেন ওকে করে দিবেন, এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কালারটা কোথা থেকে দেওয়ার চেষ্টা করবো, এখান থেকে দিতে পারেন, এখানেও কালার আছে কিন্তু, বাট এখান থেকে দেওয়ার থেকে আপনার বেস্ট হবে, মানে কালার কোড দিয়ে যদি দিতে চান, আপনার ক্লায়েন্ট তো আপনাকে কালার কোডই দিবে, অন্য কিছু তো আর দিবে না। ম্যাডাম ওখানে আর কি করতে হবে? অ্যারো নিচে যেতে দেখাই কালার চেঞ্জ করা।
কালার চেঞ্জ করার ক্ষেত্রে অ্যারোতে কিছু না, এই যে এটা ধরলাম, এই শেপটাকে আমি কালার চেঞ্জ করবো সাপোজ, এইটা হচ্ছে এখানে ফিল কালার, আর নিচের এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলাইন বা স্ট্রোক কালার। তো এখানকার ফিল কালারটাতে এটাতে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এই প্যানেলটা ওপেন হবে। তো ওপেন হলে এখানে আমি এভাবেও এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে, বা এই লাইনের যে কোনো কিছুতে যেখান থেকে আপনি কালার নিতে পারেন, অথবা এইখানে কালার কোডটা বসাই দিতে পারেন। যে কোডটা আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে এই কোডটা এখানে লিখে দিবেন, কালার এখানে প্রিভিউ দেখাবে, দেন ওকে দিয়ে দিবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা আপনার বেশি কাজে লাগবে, যার জন্য আমি এটা দেখাচ্ছি না, এটা দেখানোর প্রয়োজন নেই, আপনি সহজের জন্য এখান থেকেও ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে এটার স্ট্রোক কালারটা, স্ট্রোকের যে মাপ এটা হচ্ছে এটা, এখান থেকে আপনি যদি নান করে দেন, এই স্ট্রোকটাকে নান করে দেন, স্ট্রোক নাই হয়ে যাবে। অথবা এখান থেকেও করতে পারেন, যে এখানে এটা উপরে থাকলে দেন এই বাটন এটা নান করে দিবেন, এটা নান হয়ে যাবে। যেমন এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে এটার স্ট্রোক কিন্তু আছে, এতে কালো একটা স্ট্রোক দেখা যাচ্ছে না, এটাকে নান করে দেন, এটা নান হয়ে যাবে, মানে এটার বাইরে আর স্ট্রোক নাই। আবার স্ট্রোক দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে এই যে এখান থেকে স্ট্রোকের ভ্যালুটা বাড়াই দেন, আরও বাড়াই দিই জাস্ট দেখার জন্য পরিবর্তনটা। ওকে, ভ্যালু কি এখান থেকে 0 করে দিতে পারবো? এখান থেকেও 0 করে দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনি আরও বেশি চাইলে এই যে বাড়াইও দিতে পারবেন, বাড়াই দেওয়ার পরে এটাকে কালার দিবেন, এই সেম একই প্রসেস, এইটার উপরে ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন। ওকে, এখন বিষয় হচ্ছে আপনি যদি এখান থেকে স্ট্রোকটা এখানে যেটা উপরে রাখবেন এইখানে তার উপরেই কাজ করবে। যেমন এইটাতে কালার দিব, আমি এটার ফিল কালার দিব, উপরে আর কি ডাবল ক্লিক করব? না ডাবল ক্লিক করতে হয় না, একটা ক্লিক করলে হয়। যেমন এটাকে আমি কালার দিব, এখন এখানে একটা কালার প্যানেল চলে আসছে না, এখান থেকে আমি কালার দিতে চাইতেছি, দেখছেন হচ্ছে না, আমি দিব ফিল কালার, হচ্ছে না, হচ্ছে কিন্তু স্ট্রোক কালার, এটা একটু স্ট্রোক বাড়াই দিয়ে দেখতে পাবেন, দেখছেন আমি চেঞ্জ করতে চাইতেছি ফিল কালার, হচ্ছে স্ট্রোক কালার। আপনাদের এরকম প্রবলেমে পড়বেন, বলবেন আমি স্ট্রোক কালার চেঞ্জ করতে পারতেছি না। এটা কেন হয়, এখান থেকে যেটা আপনি এনেবল রাখবেন, উপরে রাখবেন, সেটাতে কাজ করবে। তো আপনাকে কি করতে হবে, এই ফিলের উপর একটা ক্লিক করেন, এটা উপরে চলে আসছে। ক্লিক করলে উপরে চলে এখন আপনি যেখান থেকে কালার দেন সব জায়গায় ফিল কালার কাজ করবে, যত জায়গা থেকে কালার দেন, কালারে যা কিছু আছে, এই যে কালার গাইড আছে, যেখান থেকে কালার দেন ফিল কালার নেবে। কিন্তু যদি স্ট্রোকটা উপরে থাকে সেক্ষেত্রে যত জায়গা থেকে কালার দিবেন সব জায়গায় স্ট্রোকের কালারটা নিবে, ফিল কালার নিবে না। ওকে, আমরা হচ্ছে প্রথম দিনের কাজ যা করব, কয়েকটা শেপ নিব, ওইটা আমি একটু দেখাই দিব বলতে ব্রাউজার থেকে একটা ইমেজ দিয়ে দিব। আমরা ইমেজ নিব আমাদের আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করব, এই যে ফাইল করলাম না, ফাইল থেকে নিউ, এখান থেকে নিউ, এখানে যে সেটআপটা করব আমরা, এখানে যে সেটআপটা করব, আপনাকে 2টা সেটআপের ফাইল রেডি করে দিতে হবে। আর লাইট শটটা মেবি পারেন, লাইট শট দিয়ে মার্ক করে দিতে হবে এইখানে যে আপনি ব্লিড এরিয়া দিছেন, এবং এটা আপনি হচ্ছে প্রিন্ট যে অবজেক্টগুলো আছে, প্রিন্ট যে ডিজাইন আছে, প্রিন্ট ডিজাইনের জন্য আপনি এটা সেট আপ করছেন, মানে এইটুকুতে কি কি ভ্যালু দিচ্ছেন এগুলো আমি একটু দেখবো। আর্টবোর্ড হচ্ছে 3টা আর্টবোর্ড দিয়ে করবেন, এটা একটু নোট করে নিতে পারেন, হোমওয়ার্ক বা এখন কাজ করবেন যেটা,